ডেফিনেশনগতভাবে সংজ্ঞাগতভাবে এটা 4টে পার্ট রয়েছে। যারা স্মোক করে এবং সিওপিডি এই ডিজিজটা যাদের এস্টাবলিশ রয়েছে তাদের এটা অনেক দ্রুত দিয়ে চাইলে 3 তলা উঠতে পারবেন না, ভারী কাজ করতে পারবেন না, এই জন্য মাস্ক সবসময় ইউজ করা জরুরি। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুল্লু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব সিওপিডি নিয়ে। আমাদের সাথে রয়েছেন চেস্ট স্পেশালিস্ট ডক্টর কুনাল ধর। নমস্কার, আমি ডক্টর কুনাল ধর, পালমোনোলজিস্ট, চেস্ট স্পেশালিস্ট। আমি আজকে একটি বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করতে চলেছি, সেটার নাম হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আমরা সেটা বিস্তারিত আলোচনা করব, সেই আলোচনার মাধ্যমে আমরা সেটা বুঝবো। হ্যাঁ, তো স্যার সিওপিডিটা আসলে কি? হ্যাঁ, সিওপিডি যে রোগটা নিয়ে এত আলোচনা, আমাদের আজকের মেন আলোচনাটা যেটা নিয়ে, সেই সিওপিডি রোগটা ডেফিনেশনগতভাবে সংজ্ঞাগতভাবে এটা 4টে পার্ট রয়েছে। সিওপিডি ডেফিনেশনের প্রথম পার্ট সেটা হচ্ছে, এটা বাই ডেফিনেশন এটা একটা হেটারোজেনাস ডিজিজ। হেটারোজেনাস ডিজিজ কথাটার মানে হলো এটার কারণ এবং এটার প্রেজেন্টেশন এবং এটার আউটকাম প্রত্যেকটাই ভেরিয়েবল, মানে পেশেন্ট টু পেশেন্ট প্রত্যেকটা জিনিসই ভেরিয়েবল, এবং এটা গ্রুপ অফ ডিসঅর্ডার বলা যেতে পারে সিওপিডিকে। সেক্ষেত্রে কিছু স্পেসিফিক সিমটমস রয়েছে যেটা ডেফিনেশনে ইনক্লুডেড আছে। সেই 4টে প্রধান সিমটমস, প্রথম হচ্ছে কফ মানে হচ্ছে কাশি, দ্বিতীয় হচ্ছে ডিসনিয়া মানে শ্বাসকষ্ট বা হাঁপানি, তৃতীয় হচ্ছে স্পুটাম প্রোডাকশন মানে কাশির সাথে কফ ওঠা, এবং চতুর্থ হচ্ছে এক্সারবেশন মানে এই যে নর্মাল যে সিমটমসগুলো চলতে চলতে মাঝে মাঝে কোনো কারণবশত সেগুলো বাড়াবাড়ি হওয়া এবং পেশেন্টের নর্মাল শ্বাসকষ্ট এবং কাশির সাথে সাথে সেগুলো আরও বেড়ে যাওয়া। এইটা কিন্তু ডেফিনেশনেরই পার্ট সিওপিডি। আচ্ছা, এটা দ্বিতীয় পার্ট থেকে আমরা তৃতীয় পার্টে আসি ডেফিনেশনে, যে এটা কেন হয়। ডিউ টু অ্যাবনর্মালিটি, মানে কোনো রকমভাবে কোনো যদি আমাদের যে এয়ারওয়ে মানে শ্বাসনালী, সেই শ্বাসনালীর অ্যাবনর্মালিটি, যেটা আইদার ব্রঙ্কাইটিস অর ব্রঙ্কিওলাইটিস, এবং তার সাথে অ্যালভিওলার ড্যামেজ, যেটাকে আমরা এমফাইসিমা বলি। এই এতগুলো কারণের জন্য কিন্তু সিওপিডি, মানে এতগুলো টেকনিক্যাল কারণের জন্য সিওপিডি হতে পারে। এবং তার সাথে আমরা যেটা স্পাইরোমেট্রিগতভাবে, যেখানে আমাদের ডেফিনেশনে যে পার্টটা উল্লেখ আছে সেখানে বলা হচ্ছে পারজিস্টেন্ট এবং প্রগ্রেসিভ এয়ারফ্লো লিমিটেশন, যেটাই হচ্ছে সিওপিডির সবথেকে খারাপ দিক, পারজিস্টেন্ট এবং প্রগ্রেসিভ এয়ারফ্লো লিমিটেশন। এবার আমি বলবো এটা নিয়ে আলোচনাটা কেন জরুরি, কারণ এই সিওপিডি রোগটা আসলে প্রচণ্ড কমন। আমাদের যে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ, যেটা আমাদের বিভিন্ন ডেটাতে প্রকাশিত হয় প্রত্যেক বছর, সেখানে সিওপিডি গ্লোবাল বার্ডেন অলমোস্ট 10 থেকে 15%-এর মধ্যে ভ্যারি করে। মানে অলমোস্ট প্রত্যেক 10টা লোকের মধ্যে 1 থেকে 2জন লোক প্রায় সিওপিডিতে আক্রান্ত। সেটা বিভিন্ন সমস্ত বয়স মিলিয়ে, এরকম ব্যাপারটা নয় যে শুধুমাত্র বয়স্কদেরই সিওপিডি হয়। ইয়াং সিওপিডি, ফিমেল পেশেন্টেরও সিওপিডি হয়, নন স্মোকারদের সিওপিডি হয়। এবং ভারতবর্ষের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ ভারতবর্ষ এমন একটা কান্ট্রি যার শুধুমাত্র জিওগ্রাফিক্যালি শুধুমাত্র ডাইভার্সিটি রয়েছে তাই নয়, সমস্ত রকমভাবে ডাইভার্সিটি রয়েছে। সেই ডাইভার্সিটিগুলো এক্সপোজার রিলেটেড ডাইভার্সিটি, যেমন আমাদের এখানে প্রচুর লোক কৃষিকাজের সাথে যুক্ত, কৃষিকাজ রিলেটেড যে বিভিন্ন রকম ধোঁয়া ধুলো তার এক্সপোজার আছে, তার সাথে খুব ফাস্ট রেটে আরবানাইজেশন হচ্ছে, তার জন্য বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে সেগুলোর একটা বার্ডেন রয়েছে। সেই সমস্ত জিনিসগুলোর, তাছাড়া কিছু কিছু স্মোকিংও ইন্ডিয়ার পপুলেশনের মধ্যে যথেষ্ট কমন, বোথ ইন টার্মস অফ সিগারেট অ্যান্ড বিড়ি, এবং অন্যান্য যেগুলো লোকাল অনেক তামাকজাত দ্রব্যর বিভিন্ন রকম ফর্মে কনজামশন, এই জিনিসগুলো কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে খুব ওয়াইড একটা ভ্যারাইটি তৈরি করে, যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রিজের ক্ষেত্রে স্মোকিং একটা সিওপিডির সাথে ডিরেক্ট লিঙ্ক করা যায়। এখানে ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটার ছাড়াও অন্যান্য জিনিসগুলোকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ এই নন স্মোকার সিওপিডি কিন্তু ভারতবর্ষেই সব থেকে বেশি, ইস্টার্ন মানে ওয়ার্ল্ডে সব থেকে বেশি নন স্মোকার সিওপিডি। এবং যে কারণগতভাবে আরেকটা জিনিস আমার মাথায় এই মুহূর্তে আসছে, যেটা খুব বলাটা খুব জরুরি, সেটা হচ্ছে আমাদের সবাই আমরা জানি যে আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে মানে লাংসের এবং এয়ারওয়ের মানে ফুসফুস এবং শ্বাসনালীর কর্মক্ষমতা হ্রাস পায়। এটা ডক্টর ফ্লেচার এই ব্যাপারে একটা কার্ভ দিয়ে গেছিলেন। সেই কার্ভ অনুযায়ী আমাদের 30 বছর বয়সে মোটামুটি আমাদের ফুসফুসের ক্ষমতা এবং শ্বাসনালীর ক্ষমতা সর্বোচ্চ থাকে প্রত্যেক বছর, তারপরে সেটা আস্তে আস্তে কমতে থাকে। এবং সেটা যারা স্মোক করে এবং সিওপিডি এই ডিজিজটা যাদের এস্টাবলিশ রয়েছে তাদের এটা অনেক দ্রুত হারে হ্রাস পায়, এবং সেই কারণেই এই শ্বাসকষ্ট বা অন্যান্য হাঁপানি বা
চেস্ট টাইটনেস, বুক চাপ ধরে আসা, এই জিনিসগুলো সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে প্রচণ্ডভাবে মানে আস্তে 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 বয়সের সাথে সাথে সেটা বাড়তেও থাকে। যে একটু আগে যেটা বললাম ডেফিনেশনে প্রগ্রেসিভ পার্টটা সিওপিডির খুব ইন্টিগ্রাল একটা পার্ট, প্রগ্রেসিভ ডিজিজ, এটাই হচ্ছে সিওপিডি সব থেকে খারাপ। কারণ আজকে যদি পেশেন্টের ডায়াগনোসিস না হয় বা কোনো কারণে একজন সিওপিডি পেশেন্টও যদি মিস হয়, সেটা কিন্তু প্রগ্রেস করবে। আনলাইক অ্যাজমা বা অন্যান্য যে সমস্ত রোগ আছে সেগুলো কিন্তু ভেরিয়েবল ডিজিজ, মানে সেটা প্রগ্রেস নাও করতে পারে। কিন্তু শুধুমাত্র ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যে সিওপিডি কিন্তু প্রগ্রেসিভ ডিজিজ। সেই জন্য প্রত্যেক মানুষকে আমি সাবধান করার চেষ্টা করব এবং এর লক্ষণগুলো সম্বন্ধে জানার এবং সেগুলোকে যত দ্রুত সম্ভব আমাদের পালমোলজিস্টদের কাছে এসে সেগুলোকে ঠিকভাবে অনুধাবন করার চেষ্টা করতে বলবো। আচ্ছা, আরেকটা বিষয়ে আমি আসবো, সেটা হচ্ছে এই মেডিকেল সায়েন্সের অ্যাডভান্সমেন্ট। এটা তো আমরা সবাই জানি মেডিকেল সায়েন্স অতি দ্রুত হারে অ্যাডভান্সড হচ্ছে এবং এতে একটা দিক যেটা উঠে আসছে যে কিছু কিছু রোগ কিন্তু এটার জন্য ইনডিরেক্টলি আমরা পাচ্ছি। কীরকম? যেরকম হচ্ছে আমাদের প্রিটার্ম বেবি, মানে আগে জন্মের মোটামুটি যদি 28 উইক, 29 উইক, 32 উইকে কোনো বাচ্চাকে তাকে বাঁচানো যেত না। এখন মোটামুটি 28 উইকের পর থেকেই যে কোনো বাচ্চাকে আমরা সফলভাবে জন্ম দিতে পারি বা তার মানে ভবিষ্যৎ, মানে সে আস্তে আস্তে বেড়ে ওঠে। কিন্তু এক্ষেত্রে কিছু অসুবিধা আছে। এই যে প্রিটার্ম বেবিরা যারা জন্মায় তাদের লাং বা এটা ঠিকভাবে ডেভেলপ করে না। এক্ষেত্রে মানে অন্যান্য অনেক রোগের মতো সিওপিডি রোগও কিন্তু এই একই কারণে কিছু কিছু ক্ষেত্রে আমরা জেনেটিক কারণে বাড়তে দেখছি। কারণ এই যে লাং ফাংশন, যে অপটিমাম লাং ফাংশন বা হাইস্ট যে পিক, সেটা কিন্তু এই প্রিটার্ম বেবিদের নর্মাল অন্যান্য বাচ্চার তুলনায় একটু অনেকটাই কমের দিকে থাকে। সেক্ষেত্রে তাদের সিওপিডি প্রবণতা বা প্রোপেনসিটি অনেকটা বেশি থাকে। এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর আরেকটা টেকনিক্যাল শব্দ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডাইসাইনাপসিস। এটা এখনকার দিনে খুব বাড়ছে এই যে মেডিকেল সায়েন্সের অ্যাডভান্সমেন্টের জন্য, যে একটা অ্যানথ্রোপোমেট্রিক একটা ডিসঅ্যারেঞ্জমেন্ট বা ডিসঅ্যারে হচ্ছে লাংসের মধ্যে, মানে স্ট্রাকচারালি লাংস পুরোটা পূর্ণভাবে বিকশিত হচ্ছে না। সেই জন্য কিন্তু সিওপিডি আজ থেকে আরো 10-15 বছর, 20 বছর পর আমরা কিন্তু এর বার্ডেনকে ক্রমান্বয়ে আরো বাড়তে দেখবো। অলরেডি সিওপিডি রিলেটেড ডেথ, ওয়ার্ল্ডে যতগুলো কারণের জন্য বিভিন্ন ডিগোর জন্য ডেথ হয়, তার মধ্যে 3rd হাইস্ট র্যাঙ্ক সিওপিডির জন্য বরাদ্দ আছে। অলরেডি সিওপিডি এতটাই মারাত্মক জায়গা নিয়েছে, ভবিষ্যতে আরো এর মানে প্রবণতা এবং এর কমপ্লিকেশনস কিন্তু আমরা আরো বাড়তে দেখছি। আর তার একটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই আনপ্ল্যান্ড আরবানাইজেশন, সেটা তো তার সাথে অ্যাকোমোডেট করতে না পারা, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর বডিলি স্ট্রেস বা বিভিন্ন রকমের যে খাদ্যাভ্যাস, সেগুলোর মধ্যে যে অক্সিডেশন, অ্যান্টিঅক্সিডেশনের যে ইমব্যালেন্স, সেটাও খুব ইম্পর্টেন্ট। এই আমরা সিওপিডিকে খুব সহজে আমরা যেটা বলি সেটা হচ্ছে প্রোটিয়েজ অ্যান্টিপ্রোটিয়েজ ইমব্যালেন্স, লাংসের মধ্যে প্রোটিয়েজ অ্যান্টিপ্রোটিয়েজ ইমব্যালেন্স। এগুলো অনেকগুলো কারণও হয়। সেই কারণগুলোই বিভিন্ন রকম, যেটা আমি প্রথমেই বলছিলাম যে সিওপিডি এমন একটা রোগ যার কারণ, যার প্রেজেন্টেশন, যার আউটকাম, সমস্ত কিছুই কিন্তু প্রচন্ড ভেরিয়েবল পেশেন্ট টু পেশেন্ট। আচ্ছা স্যার, সিওপিডি কি কিউরেবল? এক কথায় এই কোশ্চেনটার উত্তর দেওয়াটা একটু কঠিন, কারণ সিওপিডি একটা ক্রনিক রোগ। মানে সিওপিডি ডেফিনেশনের প্রথম পার্টটাই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। যে কোনো ক্রনিক রোগকে আমরা কিন্তু সেইভাবে কিওর এর শব্দটাকে ইউজ করা উচিত নয়। কিওর কিছু অ্যাকিউট ডিজিজের প্রতি আমরা ইউজ করি। সিওপিডিকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিজিজ কন্ট্রোল রাখতে পারি। সিওপিডির যেটা সব থেকে খারাপ দিক সেটা হচ্ছে এই সিমটমসগুলো তো একটা আছেই, যেটা মানুষকে প্রতিদিন ভোগাচ্ছে। সেটা ছাড়াও যেটা সব থেকে খারাপ দিক সেটা হচ্ছে কর্মক্ষমতা অতি দ্রুত হ্রাস পায় এবং কোয়ালিটি অফ লাইফ, যেটা আমাদের মানে জীবনের কোয়ালিটি অফ লাইফ, সেটাও যথেষ্ট কম্প্রোমাইজড হয় এই সিওপিডির ফলে। কারণ এক্সারসাইজ ক্যাপাসিটি কমে যায় মানুষের, অন্যান্য জিনিস কমে যায়, মানুষকে খুব ছোট ছোট গোলসের মধ্যে লিমিটেড করে দেয় সিওপিডি রোগটা। আজকে আপনি সহজেই বাজার যেতে পারবেন না, বা সিঁড়ি দিয়ে চাইলে 3 তলা উঠতে পারবেন না, ভারী কাজ করতে পারবেন না। এই জিনিসটাকে আমাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি কিভাবে? 3টে প্রধান উপায় রয়েছে সিওপিডির। প্রথম কথা, যে জিনিসগুলো এক্সপোজারের জন্য সিওপিডি হচ্ছে সেই এক্সপোজারগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। স্মোকিং খুব ইম্পর্টেন্ট। কারোর ক্ষেত্রে এখনকার দিনে এনভায়রনমেন্টাল পলিউশন খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেই জন্য মাস্ক সবসময় ইউজ করা জরুরি। নর্মাল সার্জিক্যাল 3-ply মাস্ক যে কোনো যাদের এই ধরনের সিমটমস রয়েছে তাদের ব্যবহার কিন্তু খুবই অত্যাবশ্যকীয়। আর তৃতীয় হচ্ছে যে স্পেসিফিক চিকিৎসা, এই চিকিৎসা পদ্ধতিটা কিন্তু স্পাইরোমেট্রি গাইডেড, যেরকমভাবে মানে লাং ফাংশন বা পিএফটি বলি যে আমরা, সেটা গাইডেড। কারণ আমরা যেরকম দেখি হার্ট ডিজিজের ক্ষেত্রে ইসিজি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেরকম লাংস এবং এয়ারওয়ে ডিজিজের জন্য বেসিক টেস্টটাই হচ্ছে স্পাইরোমেট্রি বা পিএফটি। এই পিএফটি পরীক্ষার মাধ্যমে আমরা দেখবো যে অবস্ট্রাকশনটা, এই যে সিওপিডি অবস্ট্রাকটিভ ডিজিজ, এই অবস্ট্রাকশনটা মাইল্ড আছে না মডারেট আছে না সিভিয়ার আছে না ভেরি সিভিয়ার আছে। সেই অনুযায়ী তার চিকিৎসা পদ্ধতি আছে। চিকিৎসা পদ্ধতি, যেহেতু এটা শ্বাসনলী এবং ফুসফুসগত রোগ, সেই জন্য চিকিৎসা পদ্ধতি বেশিরভাগটাই ইনহেলার
ইনহেলার বা ইনহেলেশন থেরাপি। সেক্ষেত্রে ইনহেলেশন থেরাপির 3টে ক্লাসিক্যাল ফর্ম হয়। একটা ক্যাপসুল ইনহেলার যেটাকে আমরা ডিপিআই বলি, একটা পাম্প ইনহেলার যেটাকে আমরা প্রেসারাইজড এমডিআই বা পিএমডিআই বলি, আর এটা হচ্ছে নেবুলাইজেশন। এই 3টে পদ্ধতি সেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, সেটা পেশেন্টের বয়স এবং পেশেন্টের অন্যান্য কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আমরা যারা চেস্ট স্পেশালিস্ট আছে তারা সেটা নির্ধারণ করি। এছাড়াও রয়েছে ওষুধের প্রকারভেদ, অনেক রকমের মানে ওষুধকে আমরা ইনহেলেশন থেরাপিতে ইউজ করি, সেগুলো কে বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন ইউজ করা যায়। সেটা কারোর ক্ষেত্রে দিনে একবার ইউজ করতে হতে পারে, কারোর দিনে দুবার, কারোর এসওএস বেসিসেও ইউজ করার এরকমও কিছু কন্ডিশন রয়েছে যেখানে সেগুলো রিলিভার মেডিসিন প্রয়োজন হয়। তো কিন্তু বর্তমানে আফটার কোভিড বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ড্রাগ ডেভেলপমেন্ট এতটাই স্ট্রং হয়ে গেছে, এখন বেশিরভাগ সিওপিডি ইনহেলার কিন্তু আর ওরকম দিনে 10টা 12টা ইনহেলার নিতে হচ্ছে সেই জায়গাটা নেই। এখন দিনে স্পেসিফিক পালমোলজিস্টের কাছে আসলে পেশেন্ট দেখা যাবে একটা বা দুটো ইনহেলার দিনে একবার বা দুবার ইউজ করলেই কিন্তু পেশেন্ট সমস্ত এই রোগ সিমটমগুলো থেকেও মুক্তি পাচ্ছে এবং কোয়ালিটি অফ লাইফও কিন্তু অনেকটা বেটার হচ্ছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তার সাথে পালমোনারি রিহ্যাবিলিটেশন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে। কারণ এই যে তাদের আস্তে আস্তে এন্ডিউরেন্স ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিং এর মাধ্যমে তাদের রেসপিরেটরি মাসলকে আমরা আরো শক্তিশালী করব, যাতে তাদের কর্মক্ষমতা আরো দ্রুত বৃদ্ধি পায়, সেই জায়গাটাকে আমাদের মাথায় রাখতে হবে। এবং তার পাশাপাশি নন ফার্মাকোলজিক্যাল থেরাপির মধ্যে যেরকম আমি পালমোনারি রিহ্যাবিলিটেশন বললাম, ঠিক সেরকম আপনি যে কিওরের কথাটা বললেন, সেই কিওরের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, কারণ এই যে সিওপিডির আমি ডেফিনেশনের সময়, ডেফিনেশন একটা রোগের অনেক সম্বন্ধে অনেক কিছু বলে, ডেফিনেশন বানানো এক্সপার্টরা, পৃথিবীর বেস্ট এক্সপার্টরা বানান। তো সেই ডেফিনেশন একটা পার্ট ছিল, এক্সারবেশনটাও সিওপিডি ডেফিনেশনে ইনক্লুডেড ছিল। কারণ এক্সারবেশন খুব ভয়ানক জিনিস। একটা এক্সারবেশন মানে নর্মাল যে সিওপিডির বেস লাইন থেকে আরো একটু বাড়াবাড়ি হওয়া, এবং এই বাড়াবাড়িটা কিন্তু পার্মানেন্ট, এবং সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে জিরো এক্সারবেশন। জিরো এক্সারবেশন হচ্ছে আমাদের টার্গেট। আমাদের সিওপিডি ট্রিটমেন্টের 3টে মেন টার্গেট, একটা হচ্ছে সিমটম বার্ডেনকে মিনিমাইজ করা, একটা হচ্ছে এক্সারবেশনকে জিরো করা, আর থার্ড হচ্ছে কোয়ালিটি অফ লাইফ এটাকে বৃদ্ধি করা, বা যেটা এক্সারসাইজ ক্যাপাসিটি সেটাকে বাড়ানো। এই 3টে টার্গেট রেখে আমরা ট্রিটমেন্ট করব, এবং তার জন্য ভ্যাকসিনেশন আপাতত যে গোল্ড গাইডলাইন সিওপিডি যেটা গাইডলাইন, সেই গোল্ড গাইডলাইনে 5টা ভ্যাকসিনের কথা বলা আছে, কিন্তু তার মধ্যে ভারতবর্ষে 2টো ভ্যাকসিন ওয়াইডলি অ্যাভেলেবল, এবং দুটোই যথেষ্ট। একটা হচ্ছে নিউমোনিয়া নিউমোকক্কাল ভ্যাকসিন, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার ইনফ্লুভ্যাক ভ্যাকসিন। এই দুটো ভ্যাকসিনই কিন্তু সিওপিডি পেশেন্টের এক্সারবেশন, যেহেতু এগুলো ইনফেকশনের জন্য হয়, সেই জন্য সেগুলোকে প্রতিহত করার জন্য যথেষ্ট বলে আমি মনে করি। তো স্যার আপনি যে বললেন যে স্মোক করলেও অনেক রকমের এই হয়, এখন তো ফিমেলরাও অনেক রকমের স্মোকিং করে, তাহলে কি তাদেরও সিওপিডি হতে পারে? দেখুন, সিওপিডির ব্যাপারে যেটা আমি বললাম, প্রথমেই বললাম যে ভারতবর্ষের ক্ষেত্রে সিওপিডির ভেরিয়েশন কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর থেকে আলাদা। ভারতবর্ষে আমরা সিওপিডি সব রকম পেশেন্টে পাই, কারণ সিওপিডির যে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে সেই রিস্ক ফ্যাক্টরগুলোই ভীষণ ওয়াইড ভেরিয়েবিলিটির জন্য হয়। সেটার মধ্যে অ্যাজমাও কিন্তু ইটসেলফ সিওপিডি একটা রিস্ক ফ্যাক্টর, কারণ অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম আমরা যেটা বলি, সেটা ফিমেল পেশেন্টে খুব কমন। নন স্মোকার সিওপিডি ফিমেলে তো অলরেডি ছিলই, এখন যেহেতু স্মোকিংটা বাড়ছে সেরকম, সেই জন্য ফিমেল পেশেন্টের সিওপিডির মাত্রাও বাড়ছে। আরেকটা দিক আমাদের মাথায় রাখতে হবে, সোসাইটিগত কিছু কারণের জন্য ফিমেল পেশেন্টের মধ্যে বায়োমাস ফুয়েল এক্সপোজারের প্রোপেন্সিটিটা বেশি, মানে যেহেতু তারা রান্নার কাজে বেশি তারা নিযুক্ত থাকেন, তাই সেই ক্ষেত্রে ওই রান্নার ধোঁয়া ধুলো বা কিছু কিছু ক্ষেত্রে এখনো মানুষের গ্যাসের ব্যবহারের বদলে এখনো কাঠকয়লা বা অন্যান্য ব্যবহার এখনো প্যারালি চলছে, যেহেতু সেইখান থেকে ওই ফিমেল পেশেন্টের মধ্যে সিওপিডির ব্যাপারটা কিন্তু দিনে দিনে বৃদ্ধিই পাচ্ছে। সিওপিডি সমস্ত রকম পপুলেশনে, সমস্ত রকম জেন্ডারে, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলতে পারি যে খুব দ্রুত হারে সিওপিডি বাড়ছে, সিওপিডি পেশেন্ট বাড়ছে। আর এই ব্যাপারে আমি একটা কথা বলবো, দুটো নতুন শব্দ গোল্ড লাস্ট বার ডিসকভার করেছে সিওপিডি কে তাড়াতাড়ি ডায়াগনোসিস করার জন্য, একটা হচ্ছে প্রি সিওপিডি, একটা হচ্ছে প্রিজম। সুতরাং পেশেন্টের যখনই পেশেন্ট এইসব সিমটমস গুলো হবে, যদি পালমোলজিস্টের কাছে যান বা চেস্ট স্পেশালিস্টের কাছে যান, তাহলে একটা স্পাইরোমেট্রি, খুব সাধারণ একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু এই রোগটা ডায়াগনোসিস করা খুব সহজ। কারণ এইটা আমরা তখন অনেক আর্লি স্টেজে, যাদের সিওপিডি হয়তো তখনও ডেভেলপ করেনি, তারা প্রিজম স্টেটে আছে বা প্রি সিওপিডি স্টেটে আছে, সেই অবস্থাতেও আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি। এই জায়গাটাকে কিন্তু আমাদের সবাইকে তাড়াতাড়ি ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে এই জায়গাটায় বদ্ধপরিকর হতে হবে। আচ্ছা স্যার, সিওপিডির কারণে কোনো রকম কমপ্লিকেশনস হতে পারে? হ্যাঁ, সেই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখা, কারণ সিওপিডি যেহেতু একটা ক্রনিক রোগ দীর্ঘদিন ধরে থাকলে, এবং সেটাকে যদি আমরা এই যে পদ্ধতিগুলো বললাম, সেই পদ্ধতিগুলোতে আমরা যদি সিমটম কন্ট্রোল করতে না পারি, বা সিমটমকে কন্ট্রোল, অনেক সময় পেশেন্ট দেখা যায় সিমটম কন্ট্রোল হয়ে গেছে ভেবে আমরা ট্রিটমেন্ট অনেক পেশেন্ট বন্ধ করে দেন। সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে রোগটা যেহেতু ডেফিনেশন ওয়াইজ প্রগ্রেসিভ, সেজন্য নিজের প্রগ্রেস করতে থাকে, এবং প্রগ্রেস করার ফলে একটা সময় যে খারাপ দিকগুলো হয়, সেটার মধ্যে একটা হচ্ছে
আপনার হার্টের রাইট সাইড, হার্টের যে ডান দিক রয়েছে সেই ডান দিকের উপর প্রেশার আসে, রাইট সাইড অফ দ্য হার্টে প্রেশার আসে এবং সেখান থেকে পালমোনারি আর্টারি হাইপারটেনশন, পালমোনারি আর্টারির প্রেশার বেড়ে যাওয়া, এই সমস্ত জিনিস, এবং সেই সমস্ত জিনিস থেকে আলটিমেটলি শ্বাসকষ্টটা আরও বাড়তে থাকে। সুতরাং সিওপিডির শ্বাসকষ্ট এবং সিওপিডির কমপ্লিকেশনসের জন্য শ্বাসকষ্ট, এই দুটোকে আমাদের আলাদা করতে হবে। কারণ পেশেন্ট যখন ট্রিটমেন্ট নিতে চায় না, দীর্ঘদিন ট্রিটমেন্ট বন্ধ করে রাখে, সেই অবস্থায় যখন পেশেন্ট প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আমাদের আউটডোরে বা ইনডোরে হাজির হয়, সেই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা পিওর সিওপিডির জন্য হয় নাকি সিওপিডির এই কমপ্লিকেশন সাইজগুলোর জন্য হচ্ছে। সিওপিডি কমপ্লিকেশনসগুলো কিন্তু বেশিরভাগই নন রিভার্সেবল এবং সেই জায়গাটাই আমাদেরকে প্রিভেন্ট করতে হবে, কারণ আদারওয়াইজ এই কমপ্লিকেশনসগুলো হয়ে গেলে সেই সময় ট্রিটমেন্ট করাটা কিন্তু খুবই খুবই ডক্টর এবং পেশেন্ট দুজনের তরফ থেকেই খুব খারাপ একটা জায়গা, এবং সেখানে কস্ট একটা চিকিৎসার ব্যয়বহুল হয়ে যায় এবং সেক্ষেত্রে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হয় পেশেন্ট। ধন্যবাদ ডক্টর কুনাল ধরকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আমি এই আলোচনাটি শেষে, সিওপিডি সংক্রান্ত আলোচনাটি শেষে আমি অসংখ্য ধন্যবাদ জানাই টিম উপকারকে, যারা এত সহজে ডক্টর এবং পেশেন্টের বন্ডিংয়ের জন্য এগিয়ে এসেছেন, এবং এই অ্যাপের মাধ্যমে এটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল এবং অন্যান্য অ্যান্ড্রয়েড অ্যাপ বা অন্যান্য আইফোন থেকেও এটা আপনারা ডাউনলোড করতে পারেন, এবং এই অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজেই স্পেশালিস্ট ডক্টর হিসেবে আমাকে পালমোনোলজিস্ট হিসেবে বুক করতে পারেন, এবং সেখানে আপনাদের প্রয়োজনীয় যেগুলো আলোচনা সেগুলো আমার সাথে আপনাদের করা সম্ভব। আমি বেলঘরিয়া, নিমতা, সোদপুর, আগরপাড়া এই চত্বরে অ্যাভেলেবেল। উপকার অ্যাপের মাধ্যমে আপনারা সেখানে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন। সিওপিডি সম্বন্ধে এই জ্ঞান আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই খুশি, এবং সবাই ভালো থাকবেন।